আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনীর কোশ্চেন সলভ করব। থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা, ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি স্থিরবিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় নিম্নের কোন স্কেলে? একটি স্থির বিন্দু পদ্ধতি অর্থাৎ তাপমাত্রা পরিমাপের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি, দুই নাম্বারটা হচ্ছে দ্বি স্থির বিন্দু নীতি। এখন এখানে আছে একটি স্থির বিন্দু পদ্ধতি অর্থাৎ এক স্থির বিন্দু পদ্ধতি। এক স্থির বিন্দু পদ্ধতি বলতে একটি তাপমাত্রাকে আদর্শ ধরে যে মাপ করা হয়। এখানে তাপমিতিক ধর্ম সরাসরি তার তাপমাত্রার সমানুপাতিক। এক্ষেত্রে অনেক ক্যালকুলেশন করে লাস্টের যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে তাপমিতিক ধর্মকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি এবং তাপমাত্রাকে তো টি দিয়ে। সো লাস্টে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু এক্স বাই এক্স টি আর, অর্থাৎ 3 পানির দ্রবীভূত তাপমাত্রা ইন্টু 273.16। এখানে হচ্ছে এক্সটিআর দিয়ে বলতে বোঝাচ্ছি যে পানির ত্রৈধবিন্দুতে তাপমিতিক ধর্ম। যেমন যদি আমরা পারদের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে সেন্টিমিটারে আসবে এবং এখানে এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে উক্ত তাপমাত্রায় অর্থাৎ নির্ণয় তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। পারদের ক্ষেত্রে যেমন সেন্টিমিটার, যদি রোদের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে হচ্ছে ওহমে আসবে, দুইটা কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ একক দুইটা উপর নিচে তো কাটাকাটি হয়ে যাবে। তো এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপ করা হয় হচ্ছে কেলভিন স্কেলে, এই যে সেটা হচ্ছে কেলভিন। তো এক নম্বর উত্তর হচ্ছে কেলভিন। এবং দ্বি স্থির বিন্দু নিয়ে যদি আমরা বলি তাহলে দ্বি স্থির বিন্দু পদ্ধতিতে নিম্ন স্থির বিন্দু ও ঊর্ধ্ব স্থির বিন্দু থাকে। এবং সেটার লাস্ট সমীকরণটা এমন দাঁড়ায় যে হচ্ছে এস মাইনাস এম বাই পি মাইনাস এম ইকুয়ালস টু, এখন যে কোনো দুইটা ত্রুটিপূর্ণ বা যে কোনো দুইটা স্কেলের ক্ষেত্রে এটা ইকুয়ালস টু লেখা যাবে। তো বই অনুযায়ী হচ্ছে এখানে টি মাইনাস টি আইস এমনভাবে লেখা আছে। তো একই কথা এখানে স্টিম অর্থাৎ ঊর্ধ্ব স্থির বিন্দু এখানে টি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নির্ণেয় অজানা তাপমাত্রা এবং টি আইস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নিম্ন স্থির বিন্দু এবং টি স্টিম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। তারপরে এক্স আইস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নিম্ন স্থির বিন্দুতে তাপমিতিক ধর্ম এবং এক্স স্ট্রিম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দুতে তাপমিতিক ধর্ম এবং শুধু এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নিম্ন তাপমাত্রায় তাপমিতিক ধর্ম। এবং টি স্টিম মাইনাস টি আইস এটাকে একত্রে মৌলিক ব্যবধানও বলতে পারি আমরা। যেমন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট যে পয়েন্ট থাকে স্টিম বিন্দু সেটা হচ্ছে 100 এবং সবচেয়ে লোয়েস্ট অর্থাৎ নিম্ন স্থির বিন্দু থাকে হচ্ছে 0। তো 100 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 100। সেক্ষেত্রে ব্যবধানটা দাঁড়াবে হচ্ছে 100-তে। একইভাবে ফারেনহাইট স্কেল যদি বলি সেক্ষেত্রে হাইয়েস্ট হচ্ছে 212 ঊর্ধ্ব স্থিরবিন্দু এবং নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 32। সেক্ষেত্রে হচ্ছে মৌলিক ব্যবধান 212 মাইনাস 32 সমান 180। তো মৌলিক ব্যবধান ফারেনহাইট স্কেলে 180। এভাবে কেলভিন স্কেলেও নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 273 এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 373 কেলভিন। সেক্ষেত্রে মৌলিক ব্যবধানও সেখানেও মাইনাস করলে থাকবে 100। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটা আমরা সকলে জানি, এটা হচ্ছে শূন্যতম সূত্রকে ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়। এখন শূন্যতম সূত্রটা কি? শূন্যতম সূত্রটা হচ্ছে যদি ধরলাম দুইটা বস্তু, এ একটা বস্তু, বি একটা বস্তু, এবং এদের মাঝখানে একটা দেওয়াল আছে এবং এরা তৃতীয় একটা বস্তু সি এর সাথে হচ্ছে
সাম্যাবস্থা আছে, অর্থাৎ এ আর সি তাপগতীয় সাম্যাবস্থা এবং বি আর সি তাপগতীয় সাম্যাবস্থা, সেক্ষেত্রে এ আর বিও তাপগতীয় সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ এ ইকুয়ালস টু বি হবে। এবং এটা ডিরেক্ট বইয়েরই লাইন, যদি বই খুলে দেখাই, এই যে এখানে দেওয়া আছে, এই সূত্রের উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়েছে, অর্থাৎ শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যাবে। তো এখানে বলার মতো 3টা প্রশ্ন আছে। আগে আমরা সমীকরণটা লিখি, c/5 ইকুয়ালস টু f-32/9 ইকুয়ালস টু k-273/5। এখন প্রথম দুইটা নিয়ে যদি আমরা করি তাহলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের যেটা দাঁড়াবে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মানটা সমান পাওয়া যাবে, অর্থাৎ একই পাঠ পাওয়া যাবে, সেক্ষেত্রে আসবে হচ্ছে -40। এবং যদি ফারেনহাইট ও কেলভিন নেই তাহলে সেখানে আসবে 574.25 এই পাঠের মান। কিন্তু সেলসিয়াস এবং কেলভিনে কোনো একই পাঠ পাওয়া যাবে না। কারণটা হচ্ছে, আমরা যদি প্রথম আর 3rd নম্বর ইকুয়েশনটা নিই, উভয় পক্ষ থেকে নিচের 5 বাদ দিলাম, তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কে থেকে একটা 273, অর্থাৎ এই সংখ্যাটা বাদ যাচ্ছেই। আবার অন্যভাবেও লিখতে পারি, এই যে, তো এখানে যদি সেলসিয়াস স্কেলের মান যদি 0 ডিগ্রি হয় তো সেক্ষেত্রে কেলভিন স্কেলের মান 273 আসবে। সেক্ষেত্রে আবার যদি সেলসিয়াস স্কেলের মান যদি আমি 100 ধরি তো কেলভিন স্কেলের মান 373 আসবে, সেক্ষেত্রে কাছে সমান হচ্ছেই না। তাই সেলসিয়াস ও কেলভিন স্কেলের মান কখনো সমান হবে না। এখান থেকে প্রশ্ন দুইভাবে আসতে পারে যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের কোন মানে একই পার্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে -40 ডিগ্রি, এবং ফারেনহাইট ও কেলভিন স্কেলের কোন তাপমাত্রায় একই পার্ট পাওয়া যাবে সেটা হচ্ছে 574.25। তবে সেলসিয়াস ও কেলভিন স্কেলে কখনোই একই পার্ট পাওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন, 501.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? তো অপশনগুলো দিয়ে খেয়াল করে দেখবো কেলভিন এককে দেওয়া আছে, এবং থার্মোডাইনামিক তাপমাত্রা বলতে কেলভিন এককেই বোঝায়। তো জানি ইকুয়েশনটা, সেলসিয়াস ও কেলভিনের ইকুয়েশন, সেলসিয়াসের c/5, কেলভিনের হচ্ছে এটা, তো এই দুইটা সমান নেব। c/5 ইকুয়ালস টু k-273 ডিভাইডেড বাই 5। এখন সেলসিয়াসের মান দেওয়া আছে তো নিচ থেকে 5 বাদ দিয়েও করা যায়, অথবা এখানে যেহেতু সেলসিয়াসে দেওয়া আছে তো 273 যোগ করলেই আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে শর্টকাটে। তো আসলে উত্তর হবে 77.4.85 কেলভিন। 5 নম্বর প্রশ্ন, 3টি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে? অবশ্যই তাপমাত্রা একই হবে, কারণ আমরা যদি দুইটা দুইটা বস্তু নিয়ে কল্পনা করি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তো ইট ডাজেন্ট ম্যাটার যে এদের মধ্যে তাপ কোনটাই বেশি, তাপ দিয়ে কোনো সম্পর্ক নেই। ধরলাম এটার তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস, এটা 20 ডিগ্রি সেলসিয়াস, তো এক্স থেকে ওয়াইতে তাপ প্রবাহিত হবে, কারণ এদের মধ্যে এক্সের তাপমাত্রা বেশি। এক পর্যায়ে যখন এক্স এবং ওয়াইয়ের তাপমাত্রা সেম হয়ে যাবে সেক্ষেত্রে তারা তাপীয় সাম্যাবস্থায় বিরাজ করবে। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তাপমাত্রা। 6 নম্বর প্রশ্ন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? তো আমরা জানি প্রথম সূত্রটা হচ্ছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে ডিকিউ হচ্ছে এই যে তাপের পরিমাণ, এবং ডিডাব্লিউ হচ্ছে ওয়ার্ক অর্থাৎ কাজ।
তো তাপ এবং কাজ, 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তাপ এবং কাজ। আর এখানে ডি হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন। 7 নম্বর প্রশ্নে আসি। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করা এর অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়, সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃতকাজের পরিমাণ কত? তো এটা সুন্দর একটা কনসেপ্ট, তোমরা মাঝে মাঝে ভুল করে ফেলো, তো আমি ইজি করে দিচ্ছি। এটার ক্ষেত্রে আগে জানতে হবে যে মেন সূত্রটা ডিকিউ সমান সমান ডিও প্লাস ডি ডাব্লু। এখানে তো জানো ডিকিউ হচ্ছে তাপ শক্তির পরিবর্তন বা তাপীয় শক্তির পরিবর্তন, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এবং ডিইউ হচ্ছে কৃত কাজের পরিবর্তন। তো কখন কোনটা প্লাস কখন মাইনাস হবে সেটা হচ্ছে খুব ইজিলি মনে রাখা যায়। ডিকিউটা প্লাস হবে যখন সিস্টেমটা, অর্থাৎ এস দিয়ে লিখি সিস্টেম তাপশক্তি গ্রহণ বা শোষণ করবে, তখন ডিকিউটা পজিটিভ হবে। একইভাবে সিস্টেম যদি তাপশক্তি নির্গত করে সেক্ষেত্রে এটা হবে নেগেটিভ, অর্থাৎ সিস্টেম তাপশক্তি নির্গত করে বা বের করে দেয়। তারপরে আসি ডিডাব্লুতে। ডিডাব্লু পজিটিভ হবে যদি সিস্টেম এস দিয়ে লিখি পরিবেশের উপর, অর্থাৎ এনভায়রনমেন্ট, ই দিয়ে লিখি সিস্টেম ই এর উপর কাজ করলে, এবং সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে সেক্ষেত্রে অবশ্যই আয়তনটা বাড়বে। এবং ডিডাব্লুটা নেগেটিভ হবে যদি সিস্টেম এর উপর ই অর্থাৎ পরিবেশ কাজ করলে, এবং সেক্ষেত্রে ভলিউম বা আয়তনটা কম হবে। আর হচ্ছে বাকি থাকলো ডিইউ, এটা একদম ইজি। ডিইউটা পজিটিভ হবে যখন অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি মানে তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং এটা নেগেটিভ হবে যখন অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, অর্থাৎ তাপমাত্রাটা কমে যায়। লিখে দিই অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, এখানে অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে। এখন এটা অনেক বড় হয়ে যেতে পারে, তো আমি কিভাবে মনে রাখতাম, আমি জাস্ট দুইটা কথা মনে রাখতাম। সেটা হচ্ছে সিস্টেম যদি তাপ গ্রহণ করে, অর্থাৎ তাপ শক্তি গ্রহণ করে এবং পরিবেশের উপর কাজ করে, সেক্ষেত্রে কেবল পজিটিভটা নিয়ে চিন্তা করব, তা ছাড়া বাদ বাকি সব নেগেটিভ। কোশ্চেনটা সলভ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলা হয়েছে কোনো সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করে, অর্থাৎ সিস্টেম তাপশক্তি নিচ্ছে। তো সিস্টেম তাপশক্তি নিলে ডিকিউটা হবে পজিটিভ 800 জুল, এবং অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। এখানে বৃদ্ধি কথাটা উল্লেখ করাই আছে, তো অন্তঃস্থ শক্তিতে ডিইউ দিয়ে প্রকাশ করা হয় প্লাস 500 জুল। তো বের করতে বলবে হচ্ছে কৃত কাজের পরিমাণ, বোঝা যাচ্ছে সিস্টেম কর্তৃক পরিবেশের উপর কৃত কাজের পরিমাণ বোঝা যাচ্ছে, সেটা পজিটিভে আসবে। ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লু, এখান থেকে ডিডাব্লুর মান আসবে প্লাস 300 জুল। সো উত্তরটা হবে 300 জুল। এবং তারপরের প্রশ্ন, নিচের কোনগুলো তাপগতীয় চরক নির্দেশ করে? আমাদের বইয়ে শুধু পিভিটি দিয়ে প্রকাশ করা আছে, কিন্তু হায়ার স্টাডিজে যখন হায়ার ফিজিক্স বই আছে সেখানে একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে তাপমাত্রা বনাম এন্ট্রপি। তো সেক্ষেত্রে এন্ট্রপির এস এখানে আছে, এস দিয়ে বোঝাচ্ছে এন্ট্রপি, তাই এটার উত্তর হবে পিভিটিএস, অর্থাৎ গ নম্বরটা উত্তর। 9 নম্বরে আসি।
যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত? তো আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। সো 2 ক্যালোরি হবে 8.4 জুল। বোঝা যাচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা অনেকেই উল্টায় লেখে, অর্থাৎ 1 জুল সমান 4.2 ক্যালোরি এমন হয়ে যায়। তো এটা করা যাবে না। আমি মনে রাখতাম এভাবে যে 1 ক্যালোরি সমান 4.2, ওই যে 2 শেষে একটা উ উচ্চারণ হচ্ছে, 4.2 জু, 2 জু, 4.2 জুল। এভাবে মনে রাখলে আশা করি আর ভুল হবে না। পাশাপাশি 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি, অর্থাৎ এটা এই পাশে নিয়ে আসলে 1/4.2, 1/4.2 সমান 0.24 ক্যালোরি। তো আমরা আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল, সো 2 ক্যালোরি সমান 8.4 জুল। এটা ইজি কোশ্চেন। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? এটা মুখস্থ তাপ শক্তি। অন্যান্য শক্তি খুব সহজে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, অর্থাৎ শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, ইহা কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। কিন্তু তাপ শক্তি খুব সহজে রূপান্তরিত হয় না। যেমনটা বিদ্যুৎ শক্তি কিংবা অন্য শক্তি আর এক শক্তিতে কনভার্ট হয়, কিন্তু তাপ শক্তি খুব সহজে রূপান্তরিত হতে চায় না। এটা মুখস্থ। 11 নম্বর প্রশ্ন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটির সংরক্ষণশীলতা নির্দেশ করে? তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আগেও দেখেছি, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে সব কিছুর একক হচ্ছে জুলে, তাপশক্তি একক জুল, অভ্যন্তরীণ শক্তির একক জুল, কাজের একক জুল। সো এখানে দেখা যাচ্ছে এককটা জুল। জুল তো এখানে একমাত্র শক্তির একক, সো এটা হবে শক্তি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি সংরক্ষণশীলতা নির্দেশ করে। 12 নম্বর প্রশ্ন, 500 মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের পানির তাপমাত্রার পার্থক্য কত হবে? এখন যখন একটা জলপ্রপাত উঁচু থেকে নিচে নামে, তার সমস্ত উপরে থাকলে তো পুরোটাই বিভব শক্তি উচ্চতার কারণে, এবং নিচে যখন নামে তখন পুরোটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো সেক্ষেত্রে আমরা দুইটা সমান লিখতে পারি। উপরে যখন থাকে বিভব শক্তি হচ্ছে mgh, এবং নিচে যখন আসে ms ডেল থেটা। এস হচ্ছে পানির সুপ্ত তাপ এবং ডেল থেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তো উভয় ক্ষেত্রে এম হচ্ছে কেটে কেটে যাচ্ছে, এম হচ্ছে ভর, এবং জি দেওয়া আছে 10, দেন ডেল থেটার পার্থক্যটা বেরিয়ে আসবে 50/42। দেখা যাচ্ছে একের কিছুটা বেশি আসবে, একের কিছুটা বেশি এখানে আছে 1.19 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হবে আমাদের উত্তর। তারপরের 13 নম্বর প্রশ্ন, এখানে ডেল কিউ এর মান দেওয়া আছে, ডেল ডাব্লিউ এর মান দেওয়া আছে। ডিরেক্ট সূত্র ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। বের করতে হবে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ ডিইউ এর মান। তো ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। ডিকিউ এর মান দেওয়া আছে 700, এই পাশে ডিডাব্লিউটা হয়ে যাবে নেগেটিভ 200, থাকবে আর হচ্ছে 500 জুল। সো অ্যান্সার হচ্ছে 500। তারপরে প্রশ্ন, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপরে? সো আমরা জানি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ডিইউ, এটা নির্ভর করছে তাপমাত্রার উপরে। ডিইউ বাড়লে টি বাড়বে, যদি ডিইউ কমে টি কমবে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পেয়ে শীতল হয়ে যাবে। এবং এটা আসলো কিভাবে সেটা যদি আমরা দেখি, তাইলে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে হচ্ছে ডিইউ সমান সমান গতিশক্তির পরিবর্তন প্লাস, এখন এটা যেহেতু গ্যাস, তো গ্যাসীয় অবস্থায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমানই গতিশক্তির পরিবর্তন, সেক্ষেত্রে কোনো বিভব শক্তি থাকবে না, এটা হবে 0। সো ডিইউ সমান সমান হয়ে যাবে ডিই কে, এবং ডিইউ লিখতে পারি আমরা f/2 nr dt। এখন এফ তো হচ্ছে স্বাধীনতার মাত্রা, এন তো হচ্ছে ধ্রুবক, মানে অর্থাৎ মোল সংখ্যা, এবং আর তো সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, এটাও ধ্রুবক। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিইউ প্রপোর্শনাল টু ডিটি, এখান থেকে এটা আসে। তাই ডিটি অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন যদি 0 হয়, সেক্ষেত্রে
অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে জিরো হবে, আবার তাপমাত্রা যদি বাড়ে তো অভ্যন্তরীণ শক্তি বাড়বে অর্থাৎ বৃদ্ধি পাবে, পজিটিভ হবে। আবার তাপমাত্রা যদি কমে অভ্যন্তরীণ শক্তি ওটা হবে নেগেটিভ অর্থাৎ হ্রাস পাবে, কমে যাবে। 17 নম্বর প্রশ্ন, একটি জলপ্রপাত 900 মিটার উঁচু যদি ধরা হয় পতিত পানির গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত? সো এক্ষেত্রে একটা শর্ত দেওয়া আছে। সো কন্ডিশনটা হচ্ছে গতিশক্তির অর্ধেক। তো কিসের সাথে অর্ধেক হবে, কিসের সাথে হাফ গুণ হবে? যার সাথে থাকবে, এই যে যদি তাপের অর্ধেক গতিশক্তিতে হতো তাহলে তাপের সাইডে হচ্ছে হাফ গুণ হতো। এখন গতিশক্তির সাথে আছে তাই গতিশক্তির সাথে হাফ গুণ হবে। বা এর থাকলে সেটার সাথে সংখ্যাটা গুণ হয়। সো এটা আমরা দেখি, গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়। সো গতিশক্তি হচ্ছে হাফ mv স্কোয়ার সমান সমান, সো গতিশক্তির অর্ধেক যেহেতু এখানে একটা হাফ গুণ হবে। সো এখানে আমরা হাফ রেখে দিলাম, দেন হাফ mv স্কোয়ার, এইটুকুর পরিবর্তে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2j। সো একবারে আমরা এখানে এম জি এইচ লিখতে পারি, এপাশে এম এস ডেল থেটা। সো চেয়েছে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি কত, অর্থাৎ ডেল থেটার মান কত। উভয় পক্ষ থেকে এম কাটাকাটি হয়ে যাবে। সো ডেল থেটা সমান সমান GH বাই 2S। সো এখন আমরা এটা ক্যালকুলেটারে বসিয়ে দেখব। এখানে জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 900 মিটার, টু তো টুই, এবং এস এর হচ্ছে সুপ্ত তাপ হচ্ছে 4200 অর্থাৎ 4200। সো এখান থেকে সব মান বসালে অ্যান্সার আসবে 1.05, এটাই উত্তর। 18 নম্বর প্রশ্ন, একটি ফুটবলের অভ্যন্তরে বায়ুর আয়তন এত এত আয়তন যথাক্রমে। এখন একটা ফুটবল তো ছোট, ফুটবলের ভেতরে অর্থাৎ ফুটবল তো একটা বদ্ধ, ফুটবলের ভেতরে অবশ্যই তাপমাত্রা বেশি হবে, এবং যে বদ্ধ যেহেতু সেহেতু আমরা কি জানি গ্যাস যেই পাত্রে যায় বা যেখানে যায় সেখানকার আয়তন দখল করে। সো ফুটবলের ভেতরে বাতাসের বাতাসের যে আয়তনটা ফুটবল জুড়ে থাকবে অর্থাৎ ছোট থাকবে। ফুটবলটা যখন ফাটবে পুরো সারাউন্ডিং অর্থাৎ পুরো পরিবেশে ছড়িয়ে যাবে। পুরো পরিবেশে ছড়িয়ে গেলে পুরো পরিবেশের তো আয়তনটা বেড়ে যাবে। সো গ্যাসের আয়তনটা তখন বাড়বে অবশ্যই, এবং তাপমাত্রা তো কমে যাবে, কারণ ফুটবলের ভেতরে তো গরম থাকবে, সেখানে তাপমাত্রা বেশি, এবং পরিবেশে যখন ছড়িয়ে যাবে তখন তাপমাত্রা কমে যাবে এবং আয়তনটা বেড়ে যাবে। সো এখানে তাপমাত্রা কমবে এবং আয়তন বাড়বে। ক নাম্বারটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটি হলো। সো টায়ারের ভেতরে মানে টায়ারটা তো হচ্ছে আয়তন তো সেম, টায়ারটা তো ফাটিনি বা ফুটো হয়ে যায়নি বা কিছুই হয়নি। সো এর ভিতর আয়তনটা যেহেতু সেম থাকে অল টাইম, তো সেক্ষেত্রে এর উত্তরটা হবে সম আয়তন প্রক্রিয়া। আর যদি বলতো হঠাৎ করে ফেটে গিয়েছে বা হঠাৎ হঠাৎ ওয়ার্ডটা যদি থাকতো তাহলে সেক্ষেত্রে হতো রুদ্ধতাপের প্রক্রিয়া। তারপরের প্রশ্ন, এক কাপ গরম চায়ে একটি ঠান্ডা চামচ ডোবানো হলো, কি ঘটে? সো এক কাপ গরম চা তো গরম, চায়ের পাত্রটাও গরম থাকবে, আর চামচ তো প্রথম অবস্থায় ঠান্ডা ছিল। যখন ঠান্ডা চামচ ওর ভিতরে ডোবানো হবে এবং তার কিছুক্ষণ পরের চামচটা উঠিয়ে যদি আমরা হাত দেই তাহলে দেখবো চামচটাও গরম হয়ে গেছে। সো চামচে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আর তাপমাত্রা বৃদ্ধি পেলে আমরা জানি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। কারণ হচ্ছে একটু আগেই দেখছিলাম ডিউ প্রপোর্শনাল টু টি, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ডিটি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাই তাপমাত্রার পরিবর্তন এর সমানুপাতিক। তাই উত্তরটা হবে চামচের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। 21 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাতে একটি ধ্রুবরাশি, এই ধ্রুবরাশিকে অর্থাৎ আমরা তো জানি গামা cos টু সিপি বাই সিভি। সো দুটি মোলার আপেক্ষিক তাপ বলতে সিপি আর সিভিকে বোঝানো হয়েছে। সো এটার উত্তর হচ্ছে গামা।
নম্বর প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, গামা সমান সমান 5/3 এর জন্য কোনটি সঠিক? এখন আমরা জানি আমাদের 2-3টা সূত্র মুখস্থ রাখতে হবে এখানে। সিভি সমান সমান আর বাই গামা মাইনাস 1, আবার একইভাবে সিপি সমান সমান গামা আর বাই গামা মাইনাস 1। সেই দুইটা সূত্র ব্যবহার করে আমরা আরও 2-3টে সূত্র বের করতে পারি অনুসিদ্ধান্তের মতো। সো আমরা এই দুইটা আগে মিলিয়ে দেখি, কারণ অপশানে গামা সিভি আর গামা সিপি আর এই তিনটা মিলিয়ে আছে। সো সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে দেখি আগে মেলে কিনা। সো এখানে হচ্ছে সিবি সমান সমান আর তো আর থাকবে, গামার মান দেওয়া আছে 5/3, উপরে নিচে 3 দ্বারা গুণ করে নিচে থাকবে 2। সো এটা দেখছি একবারে উত্তর বেরিয়ে গেছে। যদি এখানে না মিলতো তো এখানে সিপি, এখানে গামার মান বসিয়ে, গামার মান 5/3 দেওয়া আছে, এটা বসে তখন সিপি এর মান বের করতাম, অথবা এখান থেকেও বের করা যেত, কারণ আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। সো এখান থেকে সিবি এর মানটা 3/2 আর বসিয়ে ওই পাশে নিয়ে গেলেই আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। আর এখানে এই দুইটা সূত্র বাদেও আরও 2-3টে সূত্র আছে, আমি বলেই দিই। সিবি ইকুয়ালস টু F/2, আর এখানে F হচ্ছে স্বাধীনতার মাত্রা, যেটা হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 3, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 5, এবং ত্রিপরমাণু বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে এটা 6। এবং তারপরে আরও একটা সূত্র আছে, সেটা সেখানে লিখে দিচ্ছি, সিপি ইকুয়ালস টু আর ইন্টু 1 + F/2। সেখানে জানি আর হচ্ছে সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, আর সবতে জানি আর একটা সূত্র হচ্ছে গামা ইকুয়ালস টু 1 + 2/F। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, আর গামা তো এই যে সিপি/সিবি এর অনুপাত। আর গামায়ের নির্দিষ্ট মানও আছে, সেটা হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.40 বা 1.41, এবং ত্রিপরমাণু বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.33। সো এখানে এই কয়টা সূত্রই আছে। সো 25 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিম্নের কোনটির উপর নির্ভর করে না? সো চাপ, আয়তন, তাপমাত্রা অর্থাৎ পিভিটি সবগুলোর উপরে নির্ভর করে, ভরের উপরে নির্ভর করে না। 26 নম্বর প্রশ্ন, নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান। আমরা জানি নিয়ন বা যে কোনো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সমূহ হচ্ছে এক পরমাণুক, অর্থাৎ দ্বিপরমাণুক বা ত্রিপরমাণুক না। এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান হয় 1.67, দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে হয় 1.40 বা 1.41, এবং ত্রিপরমাণুক বা বহুপরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামা এর মান হয় 1.33। সো এক্ষেত্রে অ্যান্সারটা হবে 1.67। তারপরেরটা লাগবে না, রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের। সো আমরা এটা দেখি। সো রুদ্ধতাপীয় সংকোচনের আগে আমরা জানি কার্নো ইঞ্জিনের 4টা ধাপ আছে, 4টা স্টেপ আছে। সো প্রথম স্টেপটা দেখি আমরা। প্রথম স্টেপটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে সম উষ্ণ। উষ্ণ মানে তাপমাত্রা, সম মানে সমান, সমান তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা ফিক্সড বা তাপমাত্রা কনস্ট্যান্ট। সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে এটা 0 হবে, কারণ আমরা জানি হচ্ছে ডিইউ প্রপোর্শনাল টু ডিটি, তাপমাত্রার পরিবর্তন 0 হলে ডিইউটাও 0 হবে, সেটা আমরা আগে দেখে এসেছি। সো এখন হবে ডিকিউ সমান সমান ডিডাব্লিউ হচ্ছে চাপ এবং আয়তনের পরিবর্তনের সমান। সো প্রথমটা যেহেতু সমষ্ণ প্রসারণ, সেহেতু এই ভি, অর্থাৎ পরের লাইনে লিখি পি ইন্টু V2 মাইনাস V1। এখানে অবশ্যই V2টা বড় এবং V1টা ছোট। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিকিউর মানটা পাবো পজিটিভ, এবং এই পুরো মানটা পাবো পজিটিভ। এবার আসি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। সো রুদ্ধতাপ প্রক্রিয়া হচ্ছে তাপের এটা কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ ডিকিউ সমান সমান 0।
সো আমরা প্রসেস ওয়ানে দেখেছি যে আয়তনটা বৃদ্ধি পাচ্ছিল, সো এখানেও আয়তনটা বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণই হবে। সো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিডাব্লিউর পরিবর্তে আমি এখন একবারে পি ইন্টু ডিভি লিখে দিচ্ছি। সেটা যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে ডিইউ সমান সমান মাইনাস পি ইন্টু ডিভি। তো এখানে ডিভি না লিখে আমি ভি টু মাইনাস ভি ওয়ান লিখে দিলাম। সো এখানে হচ্ছে ভি টু যেহেতু বড় এবং ভি ওয়ানটা ছোটো, সো এইটুকুর মানটা হবে পজিটিভ, আর চাপ তো সবসময় পজিটিভ থাকবে। সো এই পুরো পোর্শনটুকু হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে ডিইউটাও সামগ্রিক মানটা নেগেটিভ আসবে। আর ডিইউটা নেগেটিভ হওয়ার অর্থ কি? ডিইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তাহলে তাপমাত্রাও হ্রাস পাবে। সো আমরা এটা ওভারঅল যদি বলি তাহলে স্টেপ টুতে অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণে আয়তনটা হচ্ছে বৃদ্ধি পাবে, কিন্তু এই যে ডিইউটা নেগেটিভ অর্থাৎ তাপমাত্রাটা কম হবে। আর তাপমাত্রা যদি কমে যায় তাহলে চাপও কমে যাবে, কারণ আমরা জানি পি প্রপোর্শনাল টু টি। এবং আসি আমরা স্টেপ থ্রি অর্থাৎ সমষ্ণ সংকোচন। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো ডিইউ তো একটা জিরো, কারণ তাপমাত্রার পরিবর্তন যেহেতু জিরো, সো সো ডিইউ সমান সমানও জিরো হবে। সো আমরা একবার লিখে দিই পি ইন্টু ডিভি। যেহেতু সংকোচন সেহেতু ভি টুটা কম ভি ওয়ানের থেকে, সো এখানে একটা নেগেটিভ পোর্শন পাচ্ছি আমরা, এবং সেই জন্য এই পাশেও নেগেটিভ আসবে, অর্থাৎ তাপ ডিকিউ এর যে ফলাফলটা সেটা হবে নেগেটিভ। সো যেহেতু সংকোচন সেহেতু আয়তনটা কমবে, এবং আয়তনটা কমলে আমরা জানি চাপটা বেড়ে যায়, অর্থাৎ এই যে পি সমানুপাতিক 1/v। এখানে যদি আয়তনটা কমে তাহলে চাপটা অবশ্যই বাড়বে। এটা হচ্ছে স্টেপ থ্রি। এবার আসি স্টেপ ফোর, অর্থাৎ আমাদের যে প্রশ্ন রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেমের কি হয়। রুদ্ধতাপীয় সংকোচন, সো রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আমরা আগে সূত্রটা লিখি ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখান থেকে ডিইউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ, ডিডাব্লিউর পরিবর্তে আমি একবারে পি ইন্টু ডিভি লিখে দিই। যেহেতু এখানে ডিভি ডিভি হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, সো এখানে ভি টু অবশ্যই ছোটো, যেহেতু সংকোচন হচ্ছে সেহেতু ভি টুটা ছোটো, ভি ওয়ানটা বড়ো। সো এখানে একটা নেগেটিভ পোর্শন পাচ্ছি আমরা, আর এই নেগেটিভ মিলে পজিটিভ, অর্থাৎ এটা হবে পজিটিভ হয়ে যাবে। সো ওভারঅল যদি বলি আয়তনটা কমবে, আর আয়তন কমলে চাপ অবশ্যই বাড়বে। আর এখানে যেহেতু ডিইউটা পজিটিভ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে সেহেতু তাপমাত্রাও অবশ্যই বৃদ্ধি পাবে। সো এখানে চারটাই আমি ভালোভাবে বলে দিলাম। এখানে যে কোনোভাবে প্রশ্নটা আসতে পারে যে রুদ্ধতাপীয় সংকোচন অর্থাৎ স্টেপ ফোরে সিস্টেমের তাপমাত্রা কি হয়, তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পায়, চাপও বৃদ্ধি পায়, আয়তনটা কমে। এভাবে স্টেপ থ্রি স্টেপ ফোর সবগুলো আমি বলে দিচ্ছি। 29 নম্বর প্রশ্ন, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এসি লেক এবি লেক অপেক্ষা কত গুণ খাড়া। সো এখানে কোনো লেক দেওয়া নেই। সো ইউজুয়ালি আমরা যেটা আঁকি সেটা হচ্ছে পি ভার্সেস ভি এর গ্রাফ, এদিকে থেকে ভি এবং এইদিকে থাকে হচ্ছে পি, এবং এখানে থাকে এ, এখানে যায়, তারপরে এখানে এখানে বি, এটা সি, এটা অপেক্ষাকৃত বেশি খাড়া। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এসি লেক এবি লেক অপেক্ষা কত গুণ খাড়া। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 1.40 বা 1.41, কারণ এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি গামের একটা ইফেক্ট থাকে, যেটা সমষ্ণ প্রক্রিয়ায় থাকে না। সমষ্ণ প্রক্রিয়ায় জাস্ট পিভি ইকলস টু কনস্ট্যান্ট, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা ইকলস টু কনস্ট্যান্ট, আরও দুইটা সূত্র আছে, সেই জন্য এটা হচ্ছে অধিকতর খাড়া। 30 নম্বর প্রশ্ন, গৃহীত তাপ কিউ1 এবং বর্জিত তাপ কিউ2 হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত। সো দক্ষতা নির্ণয় করতে গেলে আমাদের আগে কাজটা বের করা লাগবে। আগে আমরা দেখি ইঞ্জিন, ধরলাম ইঞ্জিনটা গ্রহণ করছে কিউ1 পরিমাণ তাপ এবং বর্জন করছে কিউ2 পরিমাণ তাপ, এবং বাকিটুকু কাজে কনভার্ট হচ্ছে। সো এখানে ডাব্লু সমান সমান, অর্থাৎ এইটা আসছে, এইটা ভেঙে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আগে লিখি কিউ1 সমান সমান এই যে
একই সাথে আসছে এবং এই দুইটা বেরিয়ে যাচ্ছে, সো এই দুইটা সমান হবে Q2 প্লাস ডাব্লু। সো এখান থেকে ডাব্লুর মান যদি বের করি তাহলে Q1 মাইনাস Q2। সো এখানে দক্ষতা আসবে ইটা সমান সমান যেটুকু কাজ হয়েছে আমার, কারণ আমার কাজটা এত দরকার, কাজটাই আমার আউটপুট, Q/W/Q1 হচ্ছে আমার ইনপুট। সো এখান থেকে ডাব্লুর মান তো দেওয়া নেই, ডাব্লুটা আমাকে রিপ্লেস করতে হবে। ডাব্লুর মান হচ্ছে, সো এটা যদি আমি আলাদাভাবে ভাগ করে দিই তাহলে 1 মাইনাস Q2/Q1, এটা আসবে আমার উত্তর। সো সেখান থেকে খ নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন 31 নাম্বার, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? সো এখানে হবে এটি একটি ধীর প্রক্রিয়া, এটা হচ্ছে ভুল, এটা হবে সমষ্ণ প্রক্রিয়ার শর্ত। এবং রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে একটি দ্রুত প্রক্রিয়া। আমরা যদি বইয়ে দেখাই হুবহু, সো বইয়ে হচ্ছে এই যে এখানে কয়েকটা শর্ত দেওয়া আছে, যে 3 নাম্বারটা, এটি একটি অতি দ্রুত প্রক্রিয়া। 32 নম্বর প্রশ্ন, রুদ্ধতাপীয় পরিবর্তনে নিচের কোন সম্পর্কটি সত্য? সো রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে 3টা সূত্র আছে, আমরা যদি লিখি এখানে PV⁴ সমান কনস্ট্যান্ট, তারপরে TV⁴ গামা-1 সমান কনস্ট্যান্ট, অর্থাৎ কে দিয়ে প্রকাশ করেছি, বা এখানে ধ্রুবকও লিখতে পারো। তারপরে হচ্ছে TP⁴ গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক লিখে দিলাম বাংলায়। সেখান থেকে আরও একটা সূত্র বের করা যায়, সেটা হচ্ছে গামা-1। আমি যদি উভয় পক্ষে 1/গামা-1 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে সূত্রটা এরকম দাঁড়ায় V*1/গামা-1, এবং কে এর উপরে যদি আমি এটা গুণ করি, কে তো ধ্রুবকই থাকবে। এবং তারপরে আর একটা সূত্র, এটা হচ্ছে TP⁴ গামা। এখন আমি যদি উভয় পক্ষে গামা/1 দিয়ে গুণ করি, অর্থাৎ আচ্ছা আমি ভেঙে দেখাই, T গামা ইন্টু P1 - গামা ইন্টু গামা/1 - এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে, আর ধ্রুবকের মাথায় আমি যাই গুণ করি সেটা ধ্রুবকই থাকবে। সো এখান থেকে আর একটা সূত্র বের করা যায়, সেটা হচ্ছে P*T⁴ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর এখান থেকে এটা কিভাবে আসলো সেটা আচ্ছা আর একটু ভেঙে দেখাই। এখান থেকে TP⁴ এটা তো ছিলই, এবং এই পাশে তো ধ্রুবক ছিল। সো উভয় পক্ষে আমি পাওয়ারে গামা দিয়ে গুণ করেছি, এখানেও গামা দিয়ে গুণ করেছি। সো এখন পাওয়ারে যদি থাকে সেটা আলাদাভাবে দেওয়া যায়, সেক্ষেত্রে আমি টির উপরে একবার দিছি এবং পি এর উপর একবার দিছি, তারপরে এই যে এখান থেকে এটাই ক্যালকুলেশন। 34 নম্বর প্রশ্ন, সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের কোন রাশিটি স্থির থাকে? সো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি সিস্টেমের তাপমাত্রা নামের মধ্যেই সমষ্ণ, অর্থাৎ সম মানে সমান, উষ্ণ মানে তাপমাত্রা, সমান তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা সেম থাকবে, তাপমাত্রা সেম অর্থাৎ স্থির থাকবে। সো এটা হবে তাপমাত্রা। 35 নম্বর প্রশ্ন, এসি লেখ চিত্রের ক্ষেত্রে কোনটি সঠিক? সো এখানে লেখ দেওয়া নেই, যদিও আমাদের মুখস্থ হয়ে গেছে লেখটা আঁকাতে। এসি লেখ বলতে বোঝানো হয়েছে যে এটা রুদ্ধতাপীয়, এবং এবি লেখ বলতে বোঝানো হয় সমষ্ণ। সো একটু আগে আমরা দেখেছি 3টা সূত্র, PV⁴ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। 36 নম্বর প্রশ্ন, রুদ্ধতাপীয় পরিবর্তনে কোন ভৌত রাশিটি স্থির থাকে? সো রুদ্ধতাপীয় পরিবর্তনে স্থির থাকে হচ্ছে এনট্রপি। কিভাবে? সেটা হচ্ছে আমরা জানি এনট্রপির সূত্র হচ্ছে DS = dQ/T, এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন, এবং ডিকিউটা হচ্ছে তাপের পরিবর্তন বা তাপ শক্তির পরিবর্তন। সো আমরা জানি রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে ডিকিউটা 0 হয়, সেক্ষেত্রে 0/T = ডিএসটাও 0 আসবে। এভাবেই রুদ্ধতাপীয় পরিবর্তনে এনট্রপি স্থির থাকে, এনট্রপির পরিবর্তনটা শূন্য, নট এনট্রপি শূন্য, এনট্রপির পরিবর্তনটা শূন্য। কারণ ডিএস মানে হচ্ছে এনট্রপির পরিবর্তন, অর্থাৎ S2 - S1। আমরা এনট্রপি পরিমাপ করতে পারি না, এনট্রপির পরিবর্তনটা পরিমাপ করতে পারি। এবং তারপরের প্রশ্ন,
রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য? সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ডেল কিউ জিরো হবে। সো সেক্ষেত্রে গ এবং ঘ নম্বর অপশনটা আগেই বাদ, এবং ডেলটি তো জিরো হবে না, ডেলটি জিরো হবে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়। সো ডেলটি ইকুয়াল নট জিরো, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তন জিরো, কিন্তু তাপমাত্রার পরিবর্তন জিরো না, তাপমাত্রা কনস্ট্যান্ট না। এবং তারপরের প্রশ্ন, এটা লাগবে না। এই যে 43 নম্বর প্রশ্ন, প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি তাপগতীয় প্রক্রিয়া। কারণ আমরা যদি বইয়ের ভেতরেই দেখি, এখানে যে স্বতঃস্ফূর্ত, দ্রুত এবং একমুখী প্রক্রিয়া আছে, প্রত্যাবর্তী মানে কি? প্রত্যাবর্তন করে আবার ফিরে আসতে পারবে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসতে পারবে, সেটা তো একমুখী কখনোই হবে না। সো আমরা ডিরেক্ট বইয়ে দেখে যাই। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্তের মধ্যে আছে দ্রুত প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়ে ঘটে হঠাৎ, আর প্রত্যাবর্তী প্রক্রিয়ারও কিছু দেওয়া আছে, এই যে এই সাইডে। সো এখান থেকে তোমরা পড়ে নিবে। তাই এখানে যে স্বতঃস্ফূর্ত, দ্রুত এবং একমুখী, এই সবগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য সেটি একটি তাপগতীয় প্রক্রিয়া। তারপরের প্রশ্ন, গামা সমান সমান 1.67 হলে গ্যাসটির অণু কত পারমাণবিক হবে? এটা মুখস্থ। গ্যাসটি এক পারমাণবিক হলে 1.67, দ্বিপরমাণবিক ক্ষেত্রে 1.40 বা 1.41, এবং ত্রিপরমাণুকের ক্ষেত্রে 1.33। সো এটা যদি ভুল হয়ে যায় যে এক পরমাণু ক্ষেত্রে 1.33 নাকি ত্রিপরমাণুকের ক্ষেত্রে 1.33, সো এখানে নামের মধ্যেই ত্রিপরমাণু 1.3 নামের মধ্যে আছে, ত্রিপরমাণুকের ক্ষেত্রে এই যে 1.33 একটা মিল আছে। সো ত্রিপরমাণুকের ক্ষেত্রে 1.33, সো বাকি দুইটা তো এমনি পারবো তাইলে। তারপরের প্রশ্ন, মোলার তাপ ধারণ ক্ষমতার সমীকরণ কোনটি? সো আমরা দেখি, স্থির আয়তনের ক্ষেত্রে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো ডিডাব্লিউ তো এখানে যদি স্থির আয়তনের ক্ষেত্রে চিন্তা করি, এটা V2 মাইনাস V1 ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তো পরিবর্তনটা জিরো, পুরোটাকেও নাই হয়ে যাবে। সো স্থির আয়তন যেহেতু আমি এখানে ছোটো করে ভি লিখে দেই, দেন ডিকিউ ভি, অর্থাৎ স্থির আয়তনে তাপের পরিবর্তন হবে এন সিভি ডিটি সমান সমান ডিইউ। সো এখান থেকে আমরা এত দূর না যেই আমরা এই দুইটা সমান লিখতে পারি, ডিকিউ সমান সমান এন সিভি ডিটি। সো আমাদের চেয়েছে সি সমান সমান কত? সি বা সিভি একই কথা। এখান থেকে ডিকিউটা উপরে থাকবে এবং এন ডিটিটা নিচেই থাকবে। সো সেক্ষেত্রে আমাদের প্রথমটাই সঠিক উত্তর। প্রথমে এম এম বলতে এরা মোল সংখ্যাকে বুঝিয়েছে, এখানে ছোট হাতের বা স্মল এম হচ্ছে মোল সংখ্যা, এন হবে এখানে, তো টাইপিং মিস্টেক হয়েছে। সো এই সূত্রটা কিন্তু আমাদের পরিচিত, ডিকিউ সমান সমান এন সিভি ডিটি। এই যে ডিকিউ সমান সমান এন সিভি ডিটি, এটা আসছে হচ্ছে তোমার, আমরা জানি একটা সূত্র আছে, এইচ সমান সমান এম এস ডেল থেটা। সো এখানে এই যে এই দুইটা এবং এই দুইটা তাপের পরিবর্তন সবগুলো একই, এখান থেকেই মেইনলি সূত্রটা এসেছে। এবং তারপরে দেখি 48 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়ার বৈশিষ্ট্য? কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসলে তো প্রত্যাগামী হবে, কারণ প্রত্যাবর্তন করে আগের অবস্থায় ফিরে আসলে সেটা প্রত্যাগামী হবে। সিস্টেমে তাপগতির সাম্যাবস্থা বজায় থাকে না, এটা তো থাকে হচ্ছে প্রত্যাগামীর ক্ষেত্রে। একটু আগে দেখে এসেছি প্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে তাপগতীয় অবস্থা। এবং গ নম্বর অপশন হচ্ছে স্বতঃস্ফূর্ত ও একমুখী। হ্যাঁ, অপ্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে একমুখী, কারণ এটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না। তারপরে এটা হচ্ছে অতি ধীর প্রক্রিয়া না, এটা অতি দ্রুত প্রক্রিয়া। বইয়ের আমি যেখানে বের করে দেখিয়েছিলাম, তোমরা সেখান থেকে একটু পড়ে নিবে। তারপরের প্রশ্ন, কোনো গ্যাসের আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা 1.41 হলে, সো 1.41 মানে হচ্ছে দ্বিপরমাণুক। যদি 1.33 থাকতো তাহলে ত্রিপরমাণুক। 1.33 ত্রিপারমাণবিক বা বহুপারমাণবিক, আর এক পারমাণবিকের ক্ষেত্রে 1.61।
তারপরের প্রশ্ন, স্বতঃস্ফূর্ত পরিবর্তনে। সো আমরা জানি মহাবিশ্বের এনট্রপি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, তো সেই জন্য এনট্রপি ও বিশৃঙ্খলা হ্রাস পায়, এটা হবে না। এনট্রপি ও শৃঙ্খলা, না, এটা তো পরস্পরের বিপরীত। এনট্রপি শৃঙ্খলা হ্রাস পায়, এটাও তো হবে না। এনট্রপি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, এনট্রপি বৃদ্ধি পাবে, এনট্রপি মানে বিশৃঙ্খলা, এটাও বৃদ্ধি পাবে। 51 নম্বর প্রশ্ন, কার্নোচক্রের চতুর্থ ধাপে কী ঘটে? সো কার্নোচক্রের 4টা ধাপ পরপর মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে সমষ্ণীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন। কোন ধাপের ক্ষেত্রে তাপমাত্রা, চাপ বা আয়তন এবং এগুলোর কি হয় আমি দেখিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন, গৃহীত তাপ Q1 এবং বর্জিত তাপ Q2 হলো তাপীয় দক্ষতা। এটা তো জানি, ডাব্লু দক্ষতা হচ্ছে ইটা ইকুয়ালস টু W/Q1। সো ডাব্লুর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে Q1 - Q2। Q1 - Q2/Q1 থাকবে, সেখান থেকে 1 - Q1 1 - Q2/Q1। সো তারপরের প্রশ্ন, কোন সূত্রকে কাজে লাগিয়ে তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটর তৈরি করা হয়? এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, বইয়ের ডিরেক্ট লাইন। তারপরের প্রশ্ন 59, একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ এত 500 জুল অপসারণ করলে। সো বইয়ে একটা সূত্র আছে, কার্যকৃত সহগ দেওয়া আছে 2.5 সমান সমান উপরে হবে অপসারিত, অপসারিত হচ্ছে 500 জুল ডিভাইডেড বাই সরবরাহকৃত কাজ। সো এখানে আমাদের এটা বের করতে হবে। সো আমরা কাজ একবার এখানে নিয়ে এখানে 2.5 দিয়ে ভাগ করে দিই, অ্যান্সার হবে 200 জুল। সো এখানে এটা বইয়ের কোথায় আছে আমরা দেখি সূত্রটা। এই যে কার্যকৃত সহগ সমান অপসারিত তাপ বাই সরবরাহকৃত কাজ। সো এই সূত্র থেকে এখান থেকে এসেছে। তারপরের প্রশ্ন, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে? সো আমরা জানি ইটা সমান সমান 1 - Q2/Q1। Q2 হচ্ছে বর্জিত তাপ, বর্জিত তাপ যদি 0 হয় এবং গৃহীত তাপ যাই থাকুক, এর পুরোটুকু 0 এবং এর পুরোটুকুর সাথে তো 100%। সো আলটিমেটলি আমার ক্ষমতা আসবে বা কর্মক্ষমতা বা ইঞ্জিনের দক্ষতা আসবে 100%। তারপরের প্রশ্ন, পানির তরৈধবিন্দিত চাপ কত? সো পানির তরৈধবিন্দিত চাপ, তাপমাত্রা, এগুলো মুখস্থ রাখা লাগবে। 4.58 মিলিমিটার পারদ স্তম্ভর চাপ। এবং 63 নম্বর প্রশ্ন, কার্নোচক্রের প্রথম ধাপের ক্ষেত্রে। সো কার্নোচক্রের প্রথম ধাপ তো সমউষ্ণ প্রক্রিয়া, সম উষ্ণ সমান তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে। তারপরে এটা হচ্ছে ম্যাথ। সব ম্যাথ 69 নম্বর একটু মুখস্থ রাখতে পারো। একটি কার্নো ইঞ্জিন বাষ্পবিন্দু ও বরফবিন্দুর মধ্যে কাজ করলে এর দক্ষতা কত? সো এখানে কোনটা T1 কোনটা T2 সেটা বুঝবো কেমনে? কার্নো ইঞ্জিনের যেটা উচ্চ তাপমাত্রা সেটা হবে T1। সো বাষ্পবিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন, এবং T2 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। সো দক্ষতা হবে 1 - T2/T1 ইন্টু 100%। সো এখান থেকে 26.81% আমাদের কারেক্ট অ্যান্সার। 71 নম্বর প্রশ্ন, একটি ইঞ্জিন 4500 জুল তাপ শোষণ এবং 2500 জুল তাপ বর্জন করে, কাজের পরিমাণ কত? সো আমরা যদি দেখি তাপ শোষণ করে, অর্থাৎ চিত্র আকারে ক্লিয়ার হয়ে যাবে। তাপ শোষণ করে 4500 জুল এবং এখানে তাপ বর্জন করে হচ্ছে 2500। সেখান থেকে বাকিটুক অবশ্যই কাজে পরিণত হয়েছে এবং বাকিটুক কত, এই দুইটার বিয়োগ করলে 2000। সো এখান থেকে একটা আসছে, সেটা 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই দুইটার যোগফল অবশ্যই এটা সমান হবে। সো অ্যান্সার হবে 2000 জুল। এখানে কারেক্ট অ্যান্সারটা দেওয়া নেই। সো 72 নম্বরটা ডিরেক্ট সূত্র। তারপরে আছে হচ্ছে 75 নম্বর, এনট্রপির এসআই একক কি? সো আমরা জানি এনট্রপি হচ্ছে ডিএস সমান ডিকিউ/টি। উপরে হচ্ছে তাপের একক, তাপের একক তো জুল, আর নিচে হচ্ছে টি, তাপমাত্রা একক কেলভিন।
সো জুল পার কেলভিন। এবং 76 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রক্রিয়ায় এন্ট্রপি অপরিবর্তিত থাকে? সো অপরিবর্তিত বলতে স্থির থাকে। সো আমরা আগে দেখেছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ সমান সমান যেহেতু 0 এবং এন্ট্রপির ক্ষেত্রে এন্ট্রপির সূত্রের ক্ষেত্রে ডিএস সমান ডিকিউ বাই টি। সো উপরে ডিকিউ এর মানটা 0 চলে আসলে পুরো এন্ট্রপির মান পরিবর্তনটাই 0। সো সেক্ষেত্রে উত্তর হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি অপরিবর্তিত থাকে। 77 নম্বর প্রশ্ন, এন্ট্রপি হলো শৃঙ্খলা তো হবে না, শক্তি রূপান্তর হবে না, শক্তির পাওয়ার পরিমাপ হবে না, তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাপ। এটা ডিরেক্ট বোল্ড লাইন। এই যে এন্ট্রপি হচ্ছে তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাণ। তারপরে 79 নম্বর প্রশ্ন, এন্ট্রপির পরিমাপ করে সিস্টেমের বিশৃঙ্খলা। এন্ট্রপি মানে তো বিশৃঙ্খলার পরিমাপ। এন্ট্রপির পরিবর্তনটা আমরা নির্ণয় করতে পারি ডিরেক্ট এন্ট্রপি বলে কিছুই আমরা নির্ণয় করতে পারি না। 80 নম্বর প্রশ্ন, এন্ট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়? সো এটা কমন সেন্স, এন্ট্রপি কম থাকবে কঠিন অবস্থায়, কঠিন অবস্থায় থাকবে, কারণ কঠিন অবস্থায় অণুপরমাণুগুলো খুব কাছাকাছি থাকে, তারা ছোটাছুটি করতে পারে না। সো তারা বিশৃঙ্খল অবস্থায় বিরাজ করবে খুব কম। আর গ্যাসীয় অবস্থায় বেশি হবে, কারণ গ্যাসীয় অবস্থায় অণুপরমাণুগুলো ছোটাছুটি করে বেশি, বিশৃঙ্খল করে বেশি। সো সবচেয়ে বেশি বললে গ্যাসীয় অবস্থায় এবং সবচেয়ে কম কঠিন অবস্থায়। 81 নম্বর প্রশ্ন, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন নিম্নের কোনটি? সো অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন, অপ্রত্যাগামী বলতে হচ্ছে আর ফিরে আসবে না, অর্থাৎ একমুখী। অপ্রত্যাগামী যেহেতু যেতেই থাকবে আর ব্যাক আসবে না, সেহেতু অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন অবশ্যই বাড়বে, অর্থাৎ বৃদ্ধি পাবে, পজিটিভ আসবে। এন্ট্রপি কমে এরকম উদাহরণ কোনটি? সো এন্ট্রপি কমবে হচ্ছে রেফ্রিজারেটর ভেতরের বাতাসে। অনেক উদাহরণ আছে, আমি সময় হলে দিয়ে দিব পরে, তোমরা পড়ে নিবে। 83 নম্বর প্রশ্ন, কোনো তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের আয়তন বৃদ্ধি পায় কিন্তু পরিপার্শ্বের সঙ্গে তাপের আদান প্রদান হয় না। সো আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখি, বলা হয়েছে যে সিস্টেমের আয়তন বৃদ্ধি পায় কিন্তু তাপের আদান প্রদান হয় না। সো আমরা জানি ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। সো ডিকিউটা যদি 0 হয়, ডিউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ বা পি ইন্টু ডিভি একবারে লেখা যায়। এখানে বলা হচ্ছে যে আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ এইটুকু পজিটিভ। সো এইটুকু পজিটিভ, চাপও পজিটিভ। সো এখানে নেগেটিভ আছে, তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে। আর ডিউটা যদি নেগেটিভ হয় তার মানে তাপমাত্রা অবশ্যই কমবে, কারণ এই দুইটা তো সমানুপাতিক। এটা যদি কমে এটা অবশ্যই কমবে। সো অভ্যন্তরীণ শক্তি দেখা যাচ্ছে হ্রাস পাচ্ছে, তাহলে তাপমাত্রাও হ্রাস পাবে, অর্থাৎ তাপমাত্রা যদি কমে যায় তাহলে সিস্টেমটি শীতল হয়ে যাবে। সো সেক্ষেত্রে উত্তরটা হবে সিস্টেমটি শীতল হবে। কোন অবস্থায় এন্ট্রপি বেশি হবে? সো এটা আমরা একটু আগে দেখেছি যে গ্যাসীয় অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি হয়, কারণ গ্যাসীয় অবস্থায় গ্যাসের অণুগুলো ছোটাছুটি করে বেশি, বিশৃঙ্খল অবস্থায় বিরাজ করে বেশি। 85 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 600 গ্রাম বরফকে শুধুমাত্র গলানোতে এন্ট্রপির পরিবর্তন। সো প্রকৃতিতে যেসব হয় সবগুলোই হচ্ছে এন্ট্রপি বাড়ে, অর্থাৎ ধনাত্মক হয়, বৃদ্ধি পায়। মানে নিজে নিজে যেইগুলো হয় আর কি। একটা বরফ যদি তুমি বাইরে রেখে দাও তো সেটা দেখবে যে কিছুক্ষণ পরে সেটা নিজে নিজেই স্বতঃস্ফূর্তভাবেই গলে যাচ্ছে। সো সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, অর্থাৎ বরফ একত্রে যখন ছিল কঠিন অবস্থায় সেগুলো তো খুব কাছাকাছি ছিল, তো কাছাকাছি থাকলে তো এন্ট্রপি হচ্ছে কি বলবো, এন্ট্রপি সবচেয়ে কম থাকে, কঠিন অবস্থায় কম, কঠিন থেকে তরলে যাচ্ছে। সো তরলে তো কঠিনের তুলনায় একটু হলেও বেশি। সো এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক হবে, অর্থাৎ বাড়বে। তারপরের প্রশ্ন, ধীরে ধীরে সংঘটিত সমউষ্ণ ও রুদ্ধতাপীয় পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন কত হবে? সো এটা সবগুলোই হয়, কারণ রুদ্ধতাপীয় পরিবর্তনে আমরা জানি যে এন্ট্রপিটার পরিবর্তন 0 হয় এবং সমউষ্ণ প্রসারণের ক্ষেত্রে এন্ট্রপি তো ধনাত্মক হয়, সেক্ষেত্রে এন্ট্রপিটা বাড়ে, এবং সমউষ্ণ সংকোচনে এন্ট্রপিটা কমে, সেক্ষেত্রে এন্ট্রপিটা ঋণাত্মক হয়। এবং রুদ্ধতাপীয় সংকোচন বা প্রসারণ সব ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা 0 হয়। সো এটা সবগুলোই হয়। তারপরের প্রশ্ন 87 নম্বর, একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত করা হলো, ফলে নিম্নের কোনটি ঘটবে? সো যে কোনো কিছু যদি প্রসারিত করা হয়
যদি প্রসারিত করা হয় এবং এখানে দেওয়া আছে এটা তাপ অন্তরক। তাপ অন্তরক অর্থাৎ তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান হবে না বলতে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। সো ডিকিউটা জিরো হয়ে গেলে ডিউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ বা ডিডাব্লিউ পরিবর্তে চাপ এবং আয়তনের পরিবর্তনের সমান লিখতে পারি আমরা। এবং এখানে দেওয়া আছে যে প্রসারিত করা হলো অর্থাৎ আয়তনটা বৃদ্ধি পেলো। আয়তনটা বৃদ্ধি পেলে V2 মাইনাস V1 এটা হবে পজিটিভ, অর্থাৎ V2 যেহেতু বড় তাই এই অংশটুকু হবে পজিটিভ এবং চাপ তো সবসময় পজিটিভ। সো এই পাশে যদি নেগেটিভ চলে আসে তাহলে ডিউটাও নেগেটিভ হবে এবং ডিউটা নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে তাপমাত্রাও কমে যাবে, অর্থাৎ ডিউটা কমলে তাপমাত্রাও কমবে। সো এখানে তাপমাত্রা হ্রাস পায় বা সিস্টেম শীতল হয় যদি থাকতো অপশন, সেটাই হবে উত্তর। 88 নম্বর প্রশ্ন, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি ও সিভি এর অনুপাত হচ্ছে, দ্বিপরমাণু যেহেতু বলছে সেহেতু গামের মান হবে 1.41, আর যদি ত্রিপরমাণুক বলতো বা বহুপরমাণুক 1.33, ত্রিপরমাণুক বা 1.33 একটা মিল আছে। আর যদি সিভি বাই সিপি বলতো সেক্ষেত্রে কিন্তু উল্টা যেত 1/1.41, বা সেটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই সঠিক উত্তর। 89 নম্বর প্রশ্ন, পিভি সমান ধ্রুবক সমীকরণটি কোন প্রক্রিয়াকে সমর্থন করে? সো এটা তো সমষ্ণ প্রক্রিয়াকে সমর্থন করে। আর যদি পিভি টু দি পাওয়ার গামা থাকতো তাহলে সেক্ষেত্রে রুদ্ধতাপীয়। 90 নম্বর প্রশ্ন, তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়ায় কিছু পরিমাণ গ্যাসকে সংকোচন ও প্রসারণ করা হয়। সো আমরা ওটা দেখার দরকার নেই, প্রথমেই আমাদের ক্লু দিয়ে দিয়েছে যে তাপমাত্রা স্থির। তাপমাত্রা স্থির মানে সেটা সমষ্ণ প্রক্রিয়া। 91 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের এনট্রপি। মহাবিশ্বের এনট্রপি আমি একটু আগেও বলেছি যে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কখনোই কমে না বা ধ্রুবক না, শূন্যও না, সবসময় বৃদ্ধি পাচ্ছে। তারপরে 95 নম্বর প্রশ্ন, কোনো সিস্টেমের ওপর, এটা খুব দারুণ একটা কনসেপ্ট, আমি তোমাদেরকে আগেই বলেছি, কত নম্বর প্রশ্নের জন্য এটা ব্যাখ্যা করেছিলাম, তো যাই হোক এখন যাচ্ছি না। কোনো সিস্টেমের উপর, সো এখানে নেগেটিভ পজিটিভের একটা ব্যাপার আছে। সো আমি মনে রাখতাম এভাবে যে সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, সিস্টেম বলতে কি, ওই যে যেই ইঞ্জিনটুকু বা যেটা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে সিস্টেম, আর তার সাপেক্ষে সে বা বাইরে যা আছে সব আছে সারাউন্ডিং বা পরিবেশ। তো সিস্টেমের ওপর যদি কাজ করা হয় তাহলে নেগেটিভ। সো আমি যে দুইটা কথা মনে রাখতাম সেটা হচ্ছে সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে এবং সিস্টেম যদি তাপ শক্তি গ্রহণ করে, এই দুইটা ক্ষেত্রে কেবল পজিটিভ আসবে এবং বাদ বাকি ক্ষেত্রে সব নেগেটিভ। সো এটা আমরা করে নিই। কোনো সিস্টেমের উপর 500 জুল তাপ কাজ সম্পাদন করায়, অর্থাৎ সিস্টেমের ওপর করা হয়েছে কাজ, সো সেক্ষেত্রে ডিডাব্লিউ হচ্ছে নেগেটিভ 500 জুল এবং করে সিস্টেম হতে তাপ শক্তি বেরিয়ে গেল। সো সিস্টেম তাপ শক্তি কিন্তু গ্রহণ করছে না, সিস্টেম বের করে দিচ্ছে, সো এটাও নেগেটিভ হবে। তাপ শক্তি অর্থাৎ ডিকিউ সমান সমান, দেখা যাচ্ছে না, -300 জুল। সো বের করতে বলবে তো অন্তঃস্থ শক্তির পরিবর্তনই, হ্যাঁ অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? সো আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। সেখানে ডিকিউর মান -300, ডিউর মানটা বের করতে বলছে, আর ডিডাব্লিউর মান হচ্ছে -500। সো এই -500 যদি ওই পাশে যায় তাহলে +500, তো 500 থেকে 300 বাদ দিলে ডিউর মান আলটিমেটলি +200 জুল আসবে। সো এই যে 200 জুল। 96 নম্বর প্রশ্ন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে জানা যায় না, তাপ প্রবাহের অভিমুক্ত জানা যায় দ্বিতীয় সূত্র থেকে, কারণ দ্বিতীয় সূত্রে আমাদেরকে ডিএস সমান সমান ডিকিউ বাই টি, কারণ এই ডিকিউ হচ্ছে তাপের প্রবাহ জানা যায় দ্বিতীয় সূত্র থেকে, আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে বাদ বাকি তিনটাই জানা যায়। তাপ প্রবাহের অভিমুখ জানা যায় দ্বিতীয় সূত্র থেকে, কারণ ডিএস সমান ডিকিউ বাই টি, ডিকিউ হচ্ছে তাপের প্রবাহ বা তাপের পরিবর্তন। সো সেদিক থেকে বিবেচনায় দ্বিতীয় সূত্র থেকে তাপ প্রবাহের অভিমুখ জানা যায়। 97 নম্বর প্রশ্ন, কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেগ বেশি খাড়া? সো আমরা জানি রুদ্ধতাপীয় লেগ বেশি খাড়া হবে গামা এর মান যেটা বেশি হবে, গামা এর মান বেশি হয় এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে। সো এখানে মিথেন তো বহুপরমাণুক, অক্সিজেন দ্বিপরমাণুক, হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, সকল নিষ্ক্রিয় গ্যাস জানি হচ্ছে আমরা এক পরমাণুক। সো এখানে সঠিক উত্তরটা হবে হিলিয়াম, কারণ হিলিয়ামের গামা হচ্ছে 1.67। 98 নম্বর প্রশ্ন, সমষ্ণ প্রক্রিয়া একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু গ্যাস 8 জুল কাজ সম্পাদন করায় গ্যাস কর্তৃক শোষিত তাপের পরিমাণ কত?
সো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, সো ডি কিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। ডিউ তো জিরো, কারণ তাপমাত্রা পরিবর্তন জিরো। ডি কিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। সো ডিডাব্লিউ যেটাই হবে সেটাই, ধরো এখানে কি বলছে, কাজ সম্পাদন করে। হ্যাঁ, ডিডাব্লিউর মান যদি 800 হয়, এই পাশে অবশ্যই 800 হতে হবে। সো এখানে সঠিক উত্তর হবে 800 জুল। শোষিত তাপের পরিমাণ 800 জুল। 99 নম্বর প্রশ্ন, 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলের মান কত? এটা ডিরেক্ট সূত্র, C/5 সমান F-32/9। এখান থেকে করলে যেটা আসবে সেটা। 100 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপ এস বিশিষ্ট একটি বস্তুর সমস্ত গতিশক্তি তাপশক্তিতে পরিণত হওয়ায় তার তাপমাত্রার পার্থক্য এত, বস্তুটির গতিবেগ কত ছিল? সো গতিশক্তি তাপশক্তিতে পরিণত হয়েছে। সো গতিশক্তি জানি আমরা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর তাপশক্তি বলতে এম এস ডেল থেটা। সো উভয় পক্ষ থেকে এম বাদ চলে যায় এবং চেয়েছে হচ্ছে আমাদের বস্তুটির গতিবেগ কত ছিল। সো গতিবেগ বলতে যে ভি, সো ভি বের করতে গেলে আগে 2 ওই পাশে নিয়ে গেলাম, 2s ডেল থেটা, এবং ভি এই পাশে গেলে রুট হয়ে যাবে। সো √2s ডেল থেটা, √2s ডেল থেটা। 100 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। 101 নম্বর প্রশ্ন, রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। সো রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আগে রুদ্ধতাপীয় সূত্রে আমরা লিখি ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউটা জিরো হয়ে যায়। সেক্ষেত্রে ডিইউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ, বা ডিডাব্লিউর পরিবর্তে একবারে পি ইন্টু ডিভি। সো প্রসারণ যেহেতু বলছে সেহেতু এটা পজিটিভ হবে, কারণ ভি2 গ্রেটার দ্যান ভি1, আর ডিভি মানে হচ্ছে ভি2 মাইনাস ভি1। সো এটা হচ্ছে পজিটিভ, অনেকভাবে লিখতে পারি। সো এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ, তাহলে পুরোটুকুই হবে নেগেটিভ। সো এই পাশেরটুকু নেগেটিভ। সো ডিউ বা অন্তঃস্থ শক্তি যদি নেগেটিভ মানে হ্রাস পাবে, তো এটা হ্রাস পেলে তাপমাত্রা কমবে। প্রশ্নে চেয়েছে কি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কমে, তাহলেও অ্যান্সার হবে ক নাম্বার। 102 নম্বর প্রশ্ন, গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয়। গৃহীত বা বর্জিত তাপ শূন্য হয় হচ্ছে, আচ্ছা ডি কিউ সমান সমান জিরো হয়। ডি কিউ জিরো হবে কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডি কিউ জিরো। সো সঠিক উত্তর হবে গ নাম্বার। 103 নম্বর প্রশ্ন, কৃতকাজ আয়তন পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ কৃতকাজ বা ডিডাব্লিউ সমান সমান পি ইন্টু ডিভি। এটা তখনই কাটবে যখন হচ্ছে আমার চাপটা সমান হবে, অর্থাৎ স্থির চাপে। এটা যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করি, সেক্ষেত্রেই কেবল আয়তন পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হচ্ছে কৃতকাজ। সো সঠিক উত্তর হবে স্থির চাপে, ক নাম্বার। 104 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না, বা অন্তঃশক্তির পরিবর্তন হয় না। অন্তঃশক্তি অর্থাৎ ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা পরিবর্তন হবে না কখন? যখনই তাপমাত্রা ফিক্সড থাকবে, কারণ ডিইউ প্রপোর্শনাল টু ডিটি, অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে, সো সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জিরো হবে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি স্থির থাকবে। তো অন্তঃশক্তির পরিবর্তন হবে না সমষ্ণ প্রক্রিয়ায়। 105 নম্বর প্রশ্ন, গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের শক্তির উৎস। সো রুদ্ধতাপীয় প্রসারণ, আগে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা লিখি, ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ বা মাইনাস পি ইন্টু ডিভি। সো যদি প্রসারণ বলে, তো সেক্ষেত্রে এটা তো পজিটিভ হবে, এবং এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। সো আমাদের কোশ্চেন ওইটা না, আমাদের কোশ্চেন হচ্ছে শক্তির উৎস। সো শক্তির উৎস হচ্ছে এই যে একটাই শক্তি আছে, এই যে অভ্যন্তরীণ শক্তি, ডিইউ তো অভ্যন্তরীণ শক্তি, তো এটাই উত্তর হবে। 106 নম্বর, একটি হিমায়কের শীতল বস্তুর তাপমাত্রা 250 কেলভিন এবং বাহিরের গরম আবহাওয়ার তাপমাত্রা 500 কেলভিন হলে এর কার্যকৃত সহগ কত? সো কে এর সূত্র আছে, কে বা কার্যকৃত সহগ বা কোএফিসিয়েন্সি T2/T1 মাইনাস T2। সো এখন উপরেরটা হচ্ছে 250 কেলভিন, শীতল বস্তুর তাপমাত্রা 250 কেলভিন। সো উপরে মান হচ্ছে 250, এবং T1টা হচ্ছে বড়, এর তাপমাত্রা হচ্ছে 500। সো এখানে আলটিমেটলি অ্যান্সার আসবে 1।
তারপরের প্রশ্ন, কিছু পরিমাণ তাপের কত অংশ কাজে রূপান্তরিত হবে যা তা জানা যায়? এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে, কারণ দ্বিতীয় সূত্রে আছে দক্ষতার, এটা আছে আবার দ্বিতীয় সূত্রে আবার এনট্রপি নিয়েও আলোচনা করা আছে। সো এটা হবে দ্বিতীয় সূত্র থেকে। কিছু পরিমাণ তাপের কত অংশ কাজে রূপান্তরিত হয়, অর্থাৎ কাজ বলতে এটা সমান সমান W/Q1, এই যে ডাব্লু তাপের কত অংশ কাজ, এই যে এটা কাজ, এবং তাপ বলতে কিউ ওয়ানটা হচ্ছে ইনপুট এবং ডাব্লুটা হচ্ছে আমার আউটপুট, যেটা আমার লাগবে। সো এটা হবে দ্বিতীয় সূত্র থেকে। 108 নম্বর প্রশ্ন, কিরত হিমসাগর কার্যকরী সহগ, এটা ডিরেক্ট সূত্র। কে সমান T2/T1 মাইনাস টি টুটা হচ্ছে ছোট এবং T1টা বড়। এটা করলে অ্যান্সার আসবে হচ্ছে 8.8। সো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।